ভালোই হলো। তুমি যেহেতু ঘুমিয়ে আছো তাহলে তোমার ঘুমের সুযোগ একটু নেয়াই যাক। আনায়া অর্ণবের বাহুতে চাপড় মারল। মুখ লুকালো অর্ণবের উন্মুক্ত বুকে। বিড়বিড়ি করে বলল। অসভ্য লোক। অর্ণব উচ্চস্বরে হেসে দিল, জড়িয়ে ধরল আনায়ার কোমর। আমার কথায় লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকাচ্ছ, ইন্টারেস্টিং তো। পানির ছিটি ছিটি শব্দ ভেসে আসে। অর্ণব শাওয়ার নিচ্ছে। আনায়া গায়ে চাদর জড়িয়ে শুয়ে আছে, সারা শরীর ব্যথায় জর্জরিত। কিছুক্ষণ পর অর্ণব বেরিয়ে এলো। ফর্সা উন্মুক্ত বলিষ্ঠ দেহ, কোমরে সফেদ রঙের টাওয়াল জড়ানো, লোমশ বুকে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব। ভেজা চুল থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। অর্ণবকে আনায়ার নিকট খুবই আকর্ষণীয় লাগছে। আনায়া শুকনো ঢুকিল। আনায়া আর না তাকিয়ে চোখে হাত দিয়ে ঢেকে নিল। এভাবে সেজে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কাপড় পরুন। অর্ণব প্রকোষকে জিজ্ঞেস করল। কোনো আমার লজ্জা লাগছে। অর্ণব এগিয়ে আসতে আসতে বলল। কাল রাতেই তো লজ্জা ভেঙে দিলাম, এখনো লজ্জা? আরেকবার কাছে এসো, লজ্জা ভেঙে দিই আরো। আনায়া মৃদু চিৎকার করে বলল। এই খবরদার একদম কাছে আসবে না। এমনি আমার অবস্থা বেহাল, তার উপর আবার তার শখের শেষ নেই। অর্ণব থেমে গিয়ে জিজ্ঞেস করল। খুব বেশি কি পেইন হচ্ছে? আনায়া মাথা নেড়ে সাই জানালো। অর্ণব মেডিসিনের বক্স থেকে পেন কিলার বের করে আনায়ার হাতে দিল। আনায়া এখনো চাদর জড়িয়ে শুয়ে আছে। অর্ণব আনায়ার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। আনায়া তাড়া দিয়ে বলল। আপনি জলদি তৈরি হয়ে ঘর থেকে যান তো। তুমি এত তাড়াহুড়ো কেন করো বলো তো? আমি ঘর থেকে গেলে তুমি কি করবা? ওয়াশরুমে যাব শাওয়ার নিতে। তো যাও না, তোমাকে ধরে রাখছে কে? আনায়া উসখুস করছে। ওর কেমন অস্বস্তি হচ্ছে। মিনমিন স্বরে বলল। এই অবস্থায় আপনার সামনে দিয়ে যেতে অস্বস্তি লজ্জা দুটোই হচ্ছে আমার। লজ্জা পাবে বলে নিজের গায়ের পাঞ্জাবি তোমায় পরিয়ে দিলাম, এখনো? আনায়া লজ্জায় মুখ ঢেকে ফেলল। এই লোক কথায় কথায় ওকে লজ্জা দেওয়ার বাহানা খোঁজে। এমনি বেচারির লজ্জায় মরি মরি অবস্থা, তাও এর লজ্জা দিতেই হবে। আনায়া যখন লজ্জায় লাল নীল হতে ব্যস্ত, সেই সুযোগে অর্ণব হুট করে এসে আনায়াকে পাজাগুলে তুলে নিল। আনায়া হকচকিয়ে গেল। গায়ে থাকা চাদর শক্ত করে আঁকড়ে ধরল। অর্ণব আনায়াকে ওয়াশরুমের সামনে নামিয়ে দিল। অর্ণব চলে যেতে নেবে এমন সময় আনায়া পেছন থেকে বলল। আমার ড্রেস। তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। আনায়া শাওয়ার নিচ্ছে। অর্ণব দরজায় নক করল। আনায়া দরজার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিল। অর্ণব আনায়ার হাত ধরে ফেলল। ওর মাথায় ঘষে দুষ্ট বুদ্ধি। কি হলো, হাত কেন ধরলেন? ড্রেস দিন। আমিও আসি। আনায়া ব্রকুসকে জিজ্ঞেস করল। আমিও আসি মানে কি? আপনি না একটু আগে শাওয়ার নিয়ে বের হলেন? তুমি একা একা বোর হচ্ছ নিশ্চয়ই। আমি আসলে দুজন মিলে কি সুন্দরভাবে সময়টা কাটাতে পারতাম। আনায়া অর্ণবের হাত থেকে কাপড়গুলো নিয়ে নিল। তার কোনো দরকার নেই। ঠাস করে অর্ণবের মুখের উপর ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। অর্ণব আফসোসের সুরে বলল। ভালোর কোনো দামই নাই। অর্ণব নিচে নামল ব্রেকফাস্ট করার জন্য। মেহনাজ বেগম রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছেন। অর্ণব ডেকে বলল। মা, আমার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি দিয়ে যাও, আজকে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। অর্ণব যেয়ে টেবিলে বসল। আগে থেকে সেখানে অহনা বসে আছে। মেহনাজ বেগম খাবার অর্ণবের সামনে রেখে বলল। তুই একা নামলি? আয়ানা কোথায়? আজকে সকাল থেকে মেয়েটাকে একবারও দেখলাম না। ওর কি কিছু হয়েছে? অর্ণব সবই খাবার মুখে নিয়েছে। মেহনাজ বেগমের কথায় ওর কাশি উঠে গেল। মেহনাজ বেগম পানি এগিয়ে দিলেন। অর্ণব পানি খেয়ে নিজেকে সামলে নিল। আসলে মা, আনা একটু অসুস্থ, তাই আর কি। কি হয়েছে ওর? মেয়েটা অসুস্থ? তুই আমাকে আগে বললি না? আহাম্মক কথাগারে। না মা, তেমন গুরুতর কিছু না, একটু মাথা ব্যথা করছে এই আর কি। অহনা মেহনাজ বেগমকে বলল। মা, তুমি ভাবির খাবারটা দাও, আমি নিয়ে যাই, সাথে ভাবিকে দেখেও আসি। মেহনাজ বেগম রান্নাঘরে চলে গেলেন। অহনা অর্ণবের দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে তা দেখে অর্ণব ভ্রকুসকে জিজ্ঞেস করল। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? মাথা ব্যথা নাকি অন্য কিছু? অর্ণব থতমত খেয়ে গেল। মেকি রাগ দেখিয়ে বলল।
অন্য কিছু মানে কি? সেটা তুমি আমার চেয়ে বেশি ভালো জানো। অর্ণব অহনার কান মুচড়ে ধরল। বেশি পেকে গিয়েছিস তাই না? বড় ভাইকে উল্টাপাল্টা প্রশ্ন করছিস। দাঁড়া, খুব শীঘ্রই তোকে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। অহনা অর্ণবের কাছ থেকে কান ছাড়াতে ছাড়াতে বলল। বড় ভাই করলে সমস্যা নেই, আর আমি বললেই সমস্যা। অহনা ছুটে পালালো। অর্ণব পেছন থেকে বলল। তবে রে শাকচুন্নি। আনায়া ব্যালকনিতে রাখা ডিভানে বসে আছে। শুয়ে থাকতে আর ভালো লাগছে না। ব্যালকনিতে স্নিগ্ধ বাতাস বইছে। আনায়া চোখ বুজে সেটা উপভোগ করছে। অহনা রুমে আনায়াকে না পেয়ে খাবারটি টেবিলের ওপর রেখে ব্যালকনিতে শুকিয়ে দিল। আনায়াকে দেখে পাশে গিয়ে বসল। কি শুনছি ভাবি, তুমি নাকি অসুস্থ? আনায়া পাশ থেকে কারো আওয়াজ শুনে চোখ মেলে চাইল। অহনা যে কি মিন করে কথাটা বলেছে আনায়া বুঝতে পারল। মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে উঠল আনায়ার গাল। লজ্জায় মরিয়ে গেল ও। আনায়াকে লজ্জায় মরিয়ে যেতে দেখে অহনার মাথায় দুষ্টবুদ্ধি চাপল ওকে আরো লজ্জা দেয়ার। আনায়ার কানের কাছে ফিসফিস করে শুধালো। কি গো লজ্জাপতি লতিকা, ভাইয়ের দেওয়া একদিনের ভালোবাসায় অসুস্থ হয়ে গেছো? তাহলে সারা জীবন এই ভালোবাসা সহ্য করবে কিভাবে শুনি? আনায়া আরো একটু লজ্জায় নেতিয়ে গেল। এরা দুই ভাই বোন, ওকে লজ্জা দিয়ে কি মজা পায় কে জানে। দুজনেই একই রকম, যেমন অসভ্য ভাই তেমন অসভ্য বোন। ওকে কিভাবে লজ্জা দিচ্ছে দেখো। আনায়া লজ্জায় রাঙা হয়ে কিছুই বলতে পারছে না। আর এরকম অসভ্য মার্কা প্রশ্নের উত্তর কি বা দেবে। আনায়া মেকি রাগ দেখিয়ে বলল। আমি তোমার বড় ভাবি হয়ে ভুলে গেছো? এভাবে বড় ভাবিকে কেউ জিজ্ঞেস করে? অহনা আনায়াকে জড়িয়ে ধরে বলল। বড় ভাবি হওয়ার আগে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও, আর বেস্ট ফ্রেন্ডকে তো জিজ্ঞেস করতেই পারি, কি বলো? অহনা আনায়াকে কাতুকুতু দিল। আনায়া খিলখিল করে হেসে দিল। দুজনে হাসায় মশগুল। অর্ণব রুমে আসলো। হাসির আওয়াজ পেয়ে ব্যালকনিতে যেয়ে দেখে বোন বউ দুজন খিলখিল করে হাসে। অর্ণব ব্যালকনির দরজায় দাঁড়িয়ে আনায়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মাঝে একরাশ মুগ্ধতা আছে। অর্ণব ওকে যতবার যেই রূপেই দেখুক না কেন সবসময় মুগ্ধ হয়। এই যে খিলখিল করে হাসে, এতে অর্ণবের বুকে প্রশান্তি ছুঁয়ে দিচ্ছে। অর্ণব বিড়বিড় করে বলল। মাশাআল্লাহ। গোধূলি বিকেলে আনায়া ব্যালকনিতে বসে আছে। একটু পরপর মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ওকে। আনায়ার মনে কয়েকদিন যাবৎ সন্দেহ হচ্ছে অহনা ইদানিং কেমন আচরণ করছে। এই যে আগের মতো গল্প করছে না, আড্ডা দিচ্ছে না। বেশিরভাগ সময় নিজের ঘরে পড়ে থাকে, সারাদিন ফোনে কথা বলতে থাকে। জিজ্ঞেস করলে বলে ফ্রেন্ড। আনায়ার কেমন যেন লাগছে। আগে কোনো ফ্রেন্ড ফোন দিলে ওর সামনে রিসিভ করতো, কিন্তু এখন ফোন নিয়ে উঠে চলে যায়। এই তো আজকে সকালের ঘটনা। আনায়া অহনাকে ডেকে নিয়ে এলো। অহনা আসতে নারাজ ছিল। আনায়া এক প্রকার জোর করেই নিয়ে এলো। আনায়া সন্দিহান চোখে চেয়ে আছে অহনার দিকে। এভাবে তাকিয়ে আছো কেন ভাবি? কিছু কি হয়েছে, কোনো সমস্যা? কিছু হয়নি, আবার হয়েছে। মানে কি বলতে চাইছো? এই যে তুমি সারাদিন ঘরের মধ্যে থাকো, আগের মতো আড্ডা দাও না, কারণ কি শুনি? আরে তেমন কিছু না, কয়েকদিন পর এক্সাম তো, তাই ঘরে বসে পড়ি এই আর কি। ঘরে বসে পড়ো নাকি ফিসফিস করে কারোর সাথে কথা বলো, কোনটা? অহনা হতচকিয়ে গেল। আনায়া যে এগুলো লক্ষ্য করেছে ও তো সেটা ভাবেইনি। এখন কি বলবে আনায়াকে? ফ্রেন্ডদের সাথে কথা বলি। ফ্রেন্ড নাকি অন্য কেউ? অহনা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কি যে বলো না তুমি, অন্য কেউ হতে যাবে কেন? না হলেই ভালো। অর্ণব কিছুদিন যাবৎ অনেক ব্যস্ত। এদিক ওদিক ছুটতে হচ্ছে ওকে। সারাদিন পার্টি অফিসেই কাটায়। আসে ও রাত করে, আবার সকাল সকালই চলে যায়। আনায়ার কিছু জিনিস কেনার ছিল। আনায়া ভাবলো অহনাকে নিয়ে যাবে। অহনা আজকে বিকেলে আমার সাথে বের হতে পারবে? আমার না কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। তোমার ভাইয়াও বাসায় থাকে না যে তাকে নিয়ে যাব। অহনা কথাটা শুনে থতমত খেল। মিনমিন করে বলল। আসলে ভাবি, আজকে আমাকে আমার ফ্রেন্ডের বাসায় যেতে হবে নোট আনতে। কাল ভার্সিটিতে নিয়ে নিও। খুব জরুরি, আজকে রাতের মধ্যে নোট করে কাল সাবমিট করতে হবে। আনায়া অহনার সমস্যা বুঝলো, তাই মন খারাপ করে বলল। ঠিক আছে যাও, আমি অর্ষাকে নিয়ে চলে যাব। অহনা আনায়াকে জড়িয়ে ধরে গালে কিস করে বলল। থ্যাংক ইউ ভাবি, লাভ ইউ। আনায়া মুখ ফুলিয়ে বলল।
হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। এরপর একে অপরের দিকে তাকিয়ে দুজনেই হেসে দিল। আনেয়া আর অর্ষা দুজন মিলে বেরিয়েছে। অনেকদিন পর দুই বান্ধবী একসাথে হয়েছে, দুজনের আনন্দের শেষ নেই। আনেয়ার বিয়ের পর অর্ষার সাথে আর দেখা হয়নি। মাঝে মাঝে ফোনে কথা হয়েছে, দুজন মন খুলে গল্প করেছে আর এটা ওটা দেখছে। আনেয়া অর্ষাকে বলছে, আর কতকাল সিঙ্গেল থাকবি? তাড়াতাড়ি বিয়েটা কর। তারপর আমি, এমপি সাহেব, তুই আর তোর বর একসাথে হানিমুনে যাব। কেমন হবে বলতো? হ্যাঁ, ভাবছি বিয়েটা করেই নিব। তোর আগে আমার আকত হচ্ছে, কিন্তু দেখ, বিয়ে কিন্তু তুই আমার আগেই করে নিচ্ছিস। খুব ভালো হবে, দুই বান্ধবী মিলে অনেক মজা করতে পারবো। দুজনেই শুরু হয়ে গেল প্ল্যানিং করতে। একসাথে ঘুরতে গেলে কি কি করবে সেগুলো নিয়ে। হঠাৎ অর্ষা আনায়াকে খোঁচা দিয়ে বলল, বান্ধবী আছে নাকি কোনো সুখবর? আনায়া বুঝতে না পেরে জিজ্ঞেস করল, মানে? মানে নতুন কারো আগমনের খবর আছে নাকি? আনায়া লজ্জা পেল। অর্ষার কাঁধে চাপড় মেরে বলল, মুখে কিচ্ছু আটকায় না, শয়তান মেয়ে। অর্ষা হেসে দিল আনায়ার কাজে। মেয়েটা আগের মতোই লাজুক রয়ে গেছে, সামান্য বিষয়ে লজ্জায় মুড়িয়ে যায়। আনায়ার কিছু মনে পড়ল, অর্ষাকে বলল, দোস্ত, জানিস আমার সেই চিঠির প্রেমিক কে? কি আবার হবে? নিশান? নিশান না, এমপি আসিয়ান শিকদার অর্ণব হলো আমার সেই চিঠির প্রেমিক। অর্ষা অবাক হলো, এই মেয়ে কি বলছে? ও তো জানতো নিশানি চিঠির সেই মানুষ, তাহলে অর্ণব কিভাবে? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে খুলে বলতো। আনায়া অর্ষাকে সেদিনের সকল ঘটনা খুলে বলল। অর্ষা শুনে অবাক সাথে খুশিও হয়েছে। বান্ধবী তার মনের মানুষকেই পেয়েছে তাই। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তুই তোর ভালোবাসার মানুষটাকে পেলি। তুই সত্যি অনেক লাকি। অর্ণব ভাইয়ের মতো ভালোবাসার একটা মানুষ পেয়েছিস যে তোকে এতটা ভালোবাসে। আনায়া নিজেও স্বীকার করে ও সত্যি অনেক ভাগ্যবতী। খুব ভাগ্য করেই ও অর্ণবকে পেয়েছে। আনায়ার কেনাকাটা শেষ, তবে ওদের দুজনের গল্প শেষ হয়নি। আজকে দেখা হয়েছে, আবার কবে দেখা হয়, তাই দুজনে মিলে রেস্টুরেন্টে এলো আরও কিছু সময় একসাথে কাটানোর জন্য। আনায়া আর অর্ষা গল্প করছে। হঠাৎ অর্ষার নজর গেল ওদের থেকে কয়েক টেবিল পরে বসা অহনার দিকে। আনায়া দেখ, অহনা। অর্ষার কথায় আনায়া ফিরে তাকালো। একটু দূরে অহনা বসে আছে, ওর সামনে একটা ছেলে বসে আছে। ছেলেটা আনায়াদের উল্টো দিকে বসায় আনায়া তার ফেস দেখতে পাচ্ছে না। দুজনে হেসে হেসে কথা বলছে। আনায়ার মনে মনে করা সন্দেহ তাহলে ঠিক হলো, কিন্তু ছেলেটাকে। আনায়া এগিয়ে গেল, সামনে যেতেই ও অবাক হলো। অহনার সাথে যে ছেলেটা বসে আছে সে আর কেউ না, আবির। অহনা? অহনা পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে ফিরে তাকালো। সামনে আনায়াকে দেখে ঘাবড়ে গেল। আনায়া এখানে কি করছে? এভাবে যে ধরা পড়ে যাবে ও এটা ভাবেনি। এখন আনায়াকে কি বলবে? এই তাহলে তোমার প্রয়োজনীয় নোট নিতে আসা? তার রেস্টুরেন্ট কবে থেকে তোমার বান্ধবীর বাড়ি হয়ে গেল? আর ভাইয়াই বা কবে থেকে তোমার বান্ধবী হলো? অহনা মনে মনে বাহানা বানাচ্ছে, কিন্তু কোনো বাহানাই পাচ্ছে না। ভাবি শোনো, আসলে কতদিন ধরে চলছে এসব? তোমার ভাইয়া জানে? আবিরের উদ্দেশ্যে বলল, কিরে ভাইয়া, কিছু বলছিস না যে? তোর বন্ধু কি জানে তুই তার বোনের সাথে প্রেম করে বেড়াচ্ছিস? আবির কিছু বলল না। অহনা কিছু বলতে নেবে আনায়া ওকে থামিয়ে দিয়ে বলল, থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আনায়া অর্ষাকে নিয়ে চলে এলো। অহনা বাড়িতে এসে অনেকবার আনায়ার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আনায়া বলেনি। আনায়া ভেবেছে অর্ণব এলে ওকে জানাবে। আবির যতই ওর ভাই হোক, অহনাও ওর বোন। ও চায় না দুজনের জন্য অর্ণব বা আবিরের মাঝে কিছু হোক। অর্ণব এলে আনায়া ওকে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল এমপি সাহেব। তুমি কি বলবে সেটা আমি জানি। আবির আর রহনার বিষয়ে তো। আনায়া মাথা নেড়ে সায় জানালো। অর্ণব বলল, তোমার কি মনে হয় অর্ণব শিকদারের বোন কি করে, কার সাথে ঘরে, কার সাথে কি কথা বলে সেটা জানে না? আমি সবই জানি। আমি কিছুদিন ওদের সময় দিতে চেয়েছি, ওদের নিজেদের বোঝার জন্য, জানার জন্য। আমার মনে হয় এখন উপযুক্ত সময় এসেছে। আমি ওদের বিষয়ে খুব শীঘ্রই সবার সাথে কথা বলবো। তুমি এটা চিন্তা করো না। আনায়া খুশি হলো অর্ণবের কথায়। অর্ণব যে বিষয়টাকে এত সহজে নেবে ও সেটা ভাবেনি। আনায়া অর্ণবকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আপনাকে। গালে একটা কিস দিয়ে বলল,
আপনাকে এত এত ভালোবাসি। অর্ণব আনায়ার কোমর চেপে ধরে কাছে নিয়ে এলো, কপালের ওপর পড়া চুলগুলো পিছনে ঠেলে দিয়ে বলল, হঠাৎ এত ভালোবাসা? কিছু না। এমনি বললে তো হবে না জানো। তুমি ভালোবাসা আদান করলে এখন আমার প্রদান করার সময়। ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আনায়া অর্ণবের কথার মানে বুঝতে পেরে লজ্জা পেল। লজ্জায় ওর গালগুলো লাল হয়ে যাচ্ছে। দুই পরিবার মিলে একসাথে হয়েছে। অর্ণবদের বাড়িতে আনায়াদের বাড়ির সবাইকে ইনভাইট করা হয়েছে। দুপুরের খাবার খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে আছে। অর্ণব সবার মাঝে বলে উঠল, আপনাদের সবার সামনে আমি কিছু বলতে চাই। সবাই সম্মতি দিলে অর্ণব বলা শুরু করল, আবির আর অহনা দুজন দুজনকে পছন্দ করে, তাই আমি চাইছিলাম আমরা দুই পরিবার মিলে ওদের বিষয়টা ভেবে দেখলে ভালো হয়। অহনা আবির দুজনেই অবাক হলো। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। অর্ণব যে ওদের বিষয় সবার মাঝে এভাবে বলবে সেটা ওরা ভাবেনি। দু পরিবারের গুরুজনরা মিলে আলোচনায় বসলো। অহনা নিজের ঘরে পায়চারি করছে। ওর টেনশন হচ্ছে সবাই মিলে কি সিদ্ধান্ত নেবে সেই ভয়ে। কিছুক্ষণ পর আনায়া এলো ওর রুমে। আনায়া গম্ভীর মোড়ে আছে। আনায়ার এক্সপ্রেশন দেখে অহনার ভয় হচ্ছে। অহনা এগিয়ে এসে বলল, ভাবি কি সিদ্ধান্ত নিয়েছে সব মিলে? সবাই কি রাজি হয়নি? কি হলো তাড়াতাড়ি বলো, আমার খুব টেনশন হচ্ছে। আনায়া দুঃখী দুঃখী মুখ করে বলল, সবাই রাজি হয়েছে, আগামী মাসের 10 তারিখ তোমাদের আগ হবে। অহনা খুশিতে আটখানা হয়ে গেল। মুহূর্ত ব্যয় না করে আনায়াকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ভাবি। সময় বয়ে চলে তার আপন গতিতে। সময় কারো জন্য অপেক্ষা করে না। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। সামনে এগিয়ে আসে অহনা আর আবিরের আগদের দিন। আনায়া, অহনা, নীলিমা, মিহি, মেহনাজ বেগম ও আশালতা বেগম সবাই মিলে শপিংয়ে এসেছে। সবাই মিলে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে জিনিস কিনছে। এমন সময় অহনার ফোন এলো। অহনা তাকিয়ে দেখলো আবিরের ফোন। ও একটু দূরে সরে গেল। ফোন রিসিভ করে আবিরকে কিছু বলতে না দিয়ে বলা শুরু করলো, আপনি কোথায়? এখনো আসছেন না কেন? আমাদের কিন্তু কথা ছিল একসাথে শপিং করার। সরি, আই অ্যাম রিয়েলি সরি। একটা জরুরি মিটিং পড়ে গেছে, তাই আসতে পারছি না। অহনা ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সরি গুষ্টি গেলাই। আপনি যদি নাই আসবেন তাহলে আক্ট ক্যান্সেল। আবির মনে মনে ভাবছে, কি মেয়ের পাল্লায় পড়েছিলাম রে ভাই। দেখতে শুনতে ভদ্র হলেও কথা ছুরি মতো ধারালো। যেমন ভাই তার তেমন বোন। ভাই এক রাজাকার, বোন তার দোসর। মনের কথা মনে রেখে মুখে বলল, রাগ করে না শোনা। আমি মিটিংটা শেষ করে চলে আসব। ততক্ষণ তুমি সবার সাথে শপিং করো। আমি এসে তোমাকে পুরো শপিং মল ঘুরিয়ে তোমার পছন্দের সবকিছু কিনে দেব। অহনা কিছু না বলে ফোন রেখে দিল। অপর পাশে আবির হাফ ছেড়ে বাঁচল। এই মেয়ে এমন বারুদ হবে তা আগে জানলে ভুলেও বন্ধুর বোনের সাথে প্রেম করতো না। যখন ভাইয়ের বন্ধু ছিল তখন ওর সামনে অহনা খুবই ভদ্র শান্তশিষ্ট থাকতো। ধমক দিলে উল্টো কোনো কথা বলতো না। দেখে মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর এখন ওকে ভাজা ভাজা করে ফেলে। আগে কিছু বললেই চুপচাপ শুনতো, কিছু বলতো না। এখন একটা কথা বললে ওকে 10টা শুনিয়ে বসিয়ে রাখে। আবির মনে মনে আফসোস করতে করতে মিটিং রুমের দিকে অগ্রসর হলো। আনিয়ারা সবাই মিলে শপিং করছে। এমন সময় আগমন ঘটল অর্ণবের। অর্ণবকে হঠাৎ এখানে দেখে সবাই চমকে গেল। ওর এখানে আসার কথা না। আনায়া বলল, এমপি সাহেব, আপনি এখানে? আপনার না অনেক ইম্পর্টেন্ট কাজ আছে? আপনি আমাদের সাথে আসতেই পারবেন না, তাহলে এখন কি করে এলেন? অর্ণব মুখটা দুঃখী দুঃখী করে বলল, সাধেই কি এসেছি বলো? ভয় থেকে এসেছি। আনায়া ভ্রজুরা কিঞ্চিত কুঁচকে বলল, ভয়? কিসের ভয়? সুন্দরী বউ আমার, বলা তো যায় না কখন তুলে নিয়ে যায়। সেই ভয়েতে বউকে পাহারা দিতে চলে এলাম। মিহি পাশ থেকে বলল, ওহো হো, এই না হলে আমার জিজু। এসে ভালোই করেছেন জিজু। দেখুন আশেপাশে কত ছেলে আপনার বউয়ের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে জীবনে মেয়ে দেখেনি। তুমি কোনো চিন্তা করো না শালিকা, এখন তোমার জিজু এসে পড়ছে, এখন আর কোনো ভয় নাই। অর্ণবের কথায় আর কাণ্ডে মেহনাজ বেগম আর আশালতা বেগম মিটি মিটি হাসে। মেহনাজ বেগম খুব ভালো করেই জানেন ছেলে তার আনায়া বলতে পাগল, তাই আনায়াকে একা ছাড়তে চায় না। অহনা বিড়বিড় করে বলছে,
ভাইয়া ভাবির জন্য ইম্পর্টেন্ট কাজ ফেলে চলে এলো, আর আমার জনকে দেখো মিটিংয়ের জন্য আমাকে সাইড করে দিল। অহনা যখন আফসোস করতে ব্যস্ত এমন সময় আগমন ঘটলো আবিরের। অহনা আবিরের দিকে তাকালো। ছেলেটা ঘেমে নিয়ে একাকার অবস্থা। অহনার মায়া হলো, সবাইকে পরোয়া না করে সবার সামনে আবিরকে জড়িয়ে ধরল। আবির চমকে গেল, তবে নিজেকে সামলে নিল। আশেপাশে সবাইকে দেখে অহনাকে ফিসফিস করে বলল, কি করছো? ছাড়ো, আশেপাশে সবাই আছে, তোমার বড় ভাইও আছে, বড় ভাইয়ের সামনে একটু লজ্জা রাখো না। অহনা আবিরকে ছাড়তে ছাড়তে বলল, অন্য কাউকে জড়িয়ে ধরেছি নাকি হবু বরকেই জড়িয়ে ধরেছি? আর বড় ভাই যখন আমার সামনে তার বউকে জড়িয়ে ধরে তখন? পাশ থেকে অর্ণব বলে উঠল, নিজের মান সম্মান ডুবাচ্ছিস ভালো কথা, আমারটাও কেন ডুবাচ্ছিস? আবিরকে বলল, অনেক অনেক ধন্যবাদ, তোর কাছে শাকচুনিটাকে গুছিয়ে দিয়ে বাড়িটা শাকচুন্নি মুক্ত করব। অহনা কিছু বলবে তার পূর্বেই মেহনাজ বেগম দুজনকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। না হলে এরা দুই ভাই বোন শুরু করে শেষ হওয়ার নামই নেয় না। সবাই পুনরায় শপিং করায় মনোযোগী হলো। অর্ণবদের বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। অর্ণব খুবই ব্যস্ত, আনায়াও আজকে অনেক ব্যস্ত। ওদের বাড়িতেই সকল আয়োজন করা হয়েছে। এখন খুব নিকট আত্মীয়দের নিয়ে আকদ করা হবে। অহনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে ধুমধাম করে আয়োজন করে তুলে দেওয়া হবে। আনেয়া সকাল থেকে কাজে ব্যস্ত। অহনাকে সাজিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছু আনায়াই করছে। সাজ শেষে অহনা আয়নায় নিজেকে দেখে আনায়াকে জিজ্ঞেস করল, ভাবি, ভালো করে দেখে বলো তো সব কিছু ঠিক আছে কিনা, তোমার ভাইয়ের পছন্দ হবে তো? আনায়া অহনার কপালে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে ভাইয়া, তোমাকে দেখে তো আজকে আবার প্রেমে পড়ে যাবে। অহনা লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, ইস, কি যে বলো না তুমি, আমার লজ্জা লাগছে। তোমার লজ্জাও আছে? আমি তো ভেবেছিলাম তোমার ভাইয়া আর তোমার একটুও লজ্জা নেই। ভাবি, আনায়া কিছু বলবে তার আগে শুনলো অর্ণবকে ডাকছে। আনায়া অহনাকে বলে রুমে চলে এলো। আনায়া রুমে এসে দেখলো অর্ণব আয়েশ করে বিছানায় বসে আছে। আনায়া আসতেই ওকে টান দিয়ে কোলে বসিয়ে নিল। আনায়া ছোটার জন্য ছটফট করছে। কি করছো? শান্ত হয়ে বসো না। কতক্ষণ হয়ে গেল বউকে একটু কাছে পাই না। বউয়ের অভাবে কেমন দুর্বল হয়ে যাচ্ছি। ঢঙের জ্বালায় বাঁচি না, ওইদিকে কাজের শেষ নেই আর এদিকে মহারাজের ঢঙের শেষ নেই। অর্ণব আনায়া ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দিল। এখন কোনো কথা নয়, শুধু রোম্যান্স হবে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে আসে আনায়ার দিকে। ওদের অধর মিলিত হবে এমন সময় বাহির থেকে কে যেন আনায়াকে ডাকছে। আনায়া অর্ণবকে ঠেলে দূরে সরিয়ে দিল। তুমি কেমন বউ? হ্যাঁ, কোথায় বরের সাথে রোম্যান্স করে বেশি বেশি সোয়াব কামাবা, তা না করে বরকে দূরে ঠেলে দিয়ে গুনাহ কামাতে চাইছো? আনায়া তারা দেখিয়ে বলল, এখন কাজের সময়, কাজের সময় কাজ আর রোম্যান্সের সময় রোম্যান্স। আপনার কিছু লাগলে বলুন, না হলে আমার কাজ আছে অনেক। আমার তো এখন তোমাকেই লাগবে। সবর করুন, সবরে মেওয়া ফলে। অর্ণব আনায়াকে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, আমার তো মেওয়া না, তোমাকে চাই জান। আনায়া লজ্জা পেল। এই লোক যখন জান বলে ডাকে তখন আনায়ার মনে অন্যরকম অনুভূতি হয়, কেমন শিহরণ জাগে মনে। অর্ণব আনায়াকে ছেড়ে দিয়ে বলল, এখন ছেড়ে দিলাম, তবে পরে কিন্তু পাবা না, সুদে আসলে সব উসুল করে নিব। আনায়া ছাড়া পেতে দৌড়ে চলে এলো রুমের বাহিরে। সকল আয়োজন শেষ। আনায়াদের বাড়ি থেকে সবাই চলে এসেছে। আবির বসে আছে প্রেয়সীকে বধূ সাজে দেখার জন্য। কিছুক্ষণ পর অহনাকে নিয়ে এলো আনায়া, বসিয়ে দিল আবিরের বিপরীতে। অহনা ওনার ফাঁক দিয়ে উকি দিয়ে আবিরকে দেখছে। আবিরও তাই। অবশেষে বাধা পড়ল দুজন পবিত্র এক সম্পর্কে। সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ। চারিদিকে নিকশ কালো আধারে ঢাকা। অর্ণবদের বাড়ি সেজে আছে উৎসবের সাজে। চারিপাশ হরেক রকমের আলোয় আলোকিত। দুপুরে আকদ শেষে সবাই রয়ে গেছে, ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে। পুরুষরা সবাই একসাথে বাগানে আড্ডা দিচ্ছে। তাদের মাঝে রয়েছে অর্ণব। রাজনীতিতে কি হচ্ছে এসব কিছুই তাদের আলোচনার বিষয়। মহিলারা রান্নাবান্না করছে আর গল্প করছে। ছোটরা আড্ডার আসর বসিয়েছে ড্রয়িং রুমে। মিহি, আনায়া, অর্ষা, নীলিমা, জিয়া, চারিফ, জৈহাদ, মেহের আরও অনেকে।
আনেয়া প্রথম মেহেরকে দেখে চমকে গিয়েছিল, শক্ত করে জড়িয়ে ধরেছিল বান্ধবীকে। কতদিন পরে দেখা দুজনার। স্কুল জীবন শেষে অর্ষা আর আনেয়া একই কলেজে ভর্তি হলেও মেহের ভর্তি হয়েছিল অন্য কলেজে। আনেয়া মেহেরকে ছেড়ে দিয়ে বলল, কিরে, কেমন আছিস? অনেক দিন পর দেখা হলো। তবে তুই সেই আগের মতোই চিকনি আছিস। এখনো কি আগের মতো দুষ্টই আছিস, নাকি ভালো হয়ে গিয়েছিস? এখানে কার সাথে এলি? আমার শ্বশুর বাড়িতে তুই কিভাবে? কোনো আত্মীয় হোস নাকি? তুই আগে দম নে দোস্ত। আলহামদুলিল্লাহ ভালো আছি, আগের মতোই আছি, তবে একটু বদল হয়েছে। আগে পাজি ছিলাম, এখন মহা পাজি হয়েছি। আম্মুর সাথে এসেছি। আমি অর্ণব ভাইয়ের একমাত্র খালামণির মেয়ে। আনেয়া অবাক হলো মেহের অর্ণবের কাজিন। ও আগে জানতো না তো, বিয়েতেও তো ওকে দেখেনি। তুই ওনার কাজিন? তাহলে তোকে বিয়েতে কেন দেখলাম না? তোদের বিয়ের সময় আমার অনেক জরুরি কিছু কাজ ছিল, তাই আসতে পারিনি। তা তোমার চিঠির প্রেমিককে পেয়ে কেমন কাটছে জীবন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আনায়া একটু থামলো। হঠাৎ মাথায় একটা কথা এলো, অর্ণবী যে ওর চিঠির প্রেমিক এটা অর্ষা ছাড়া তো আর কেউ জানে না। তাহলে মেহের জানলো কিভাবে? এক মিনিট, আমার চিঠির প্রেমিকের বিষয়ে তুই কি করে জানলি? তোকে অর্ষা বলেছে? মেহেরের ঠোঁটের কোণে মুচকি হাসি, হাসি বজায় রেখে বলল, আমি জানবো না তো কে জানবে শুনি? তোদের চিঠির পিয়ন তো আমিই ছিলাম। কি বলছিস তুই? কিভাবে? জি ম্যাডাম, আমি তোর বইয়ের ভাঁজে চিঠি রেখে দিতাম। আবার প্রতিদিন তোর বই খুঁজে চিঠি এনে ভাইয়াকে দিতাম। তার বিনিময়ে ভাইয়া আমাকে চকলেট দিত। আনায়া ধাম করে মেহেরের পিঠে কিল বসিয়ে দিল। মেহের ওর পিঠে হাত বুলোচ্ছে। হারামি, আমার সামনে বসে এত কিছু করে ফেলে আর আমি বুঝতেই পারলাম না। বুঝতে হবে কে করেছে। মেহের কখনো কাছাকাছি করে না। দুজনেই হেসে দিল। সবাইকে মিলে আড্ডা দিচ্ছে। নীলিমা, অর্ষা আর আনায়া মিলে অহনাকে লজ্জা দিতে চাইছে, কিন্তু ওদের প্ল্যান ফ্লপ করে অহনা লজ্জা তো পাচ্ছে না, উল্টো হয়েছে, সবার সাথে মজা করছে। ওর যে একটু আগে আপদ হয়েছে কে বলবে? কোথায় নতুন বউদের মতো লজ্জা পাবে তা নামে খিলখিল করে হাসছে। আনায়া সকল কাজ শেষ করে রুমে ঢুকছে। রুম অন্ধকার দেখে ভ্রু কুচকে ফেলল। অর্ণব কোথায়? ওর তো ঘরে থাকার কথা। আনেয়া আন্দাজে লাইটের দিকে যাচ্ছে, হঠাৎ কেউ ওর হাত ধরে হ্যাঁচকা টান দিল। আনেয়া সোজা গিয়ে পড়ল কারো প্রশস্ত বুকে। লোকটা ওর কোমর শক্ত করে আঁকড়ে ধরল। আনেয়া ভয় পেল। অন্ধকারে কে ওকে এভাবে ধরে আছে? কিছুটা আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করল, কে? পুরুষালী কণ্ঠে উত্তর ভেসে এলো, এখনো আমার ছোঁয়া চিনতে পারোনি? আনেয়া অর্ণবের কণ্ঠ শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেচারি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। অর্ণবের গলা জড়িয়ে ধরে বলল, হঠাৎ এভাবে টান দিয়েছেন তাই ঘাবড়ে গিয়েছিলাম আমি। আপনাকে চিনবো না আমি, তা কখনো হয়? আপনার ছোঁয়া তো আমার সর্বাঙ্গে মিশে আছে। এই পুরো আপনিটাই তো আমার অস্তিত্বে মিশে আছেন। অর্ণব ঠোঁট এলিয়ে হাসল। আনেয়াকে নিজের আরও কিছু কাছে টেনে নিল। মুহূর্তের ব্যবধানে আনেয়ার অধরে অধর মিলিয়ে দিল। আনেয়া আবেশে চোখ বুঝে নিল। কিছুক্ষণ পর অর্ণব আনেয়ার অস্ত্র ছেড়ে কপালে কপাল ঠেকাল। দুজনে জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে। আনেয়া ছোটাছুটি করছে ছাড়া পাওয়ার জন্য। অর্ণব শক্ত করে ওকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। আনেয়া মিনমিন কণ্ঠে বলল, ছাড়ুন। এখন নো ছাড়াছাড়ি যান। তখন কি বলেছিলাম মনে নাই? এখন সময় সুদে আসলে উসুল করার। আর অর্ণব শিকদার নিজের হক কখনো ছাড়ে না। অর্ণব এক ঝটকায় আনেয়াকে কোলে তুলে নিল। আনেয়া অর্ণবের গলা জড়িয়ে ধরল। অর্ণব আনেয়াকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। আনেয়া লজ্জায় চোখ বুজে আছে। অর্ণব নেশালো কণ্ঠে বলল, কি হলো জান? চোখ বুজে আছো কেন? চোখ খুলো। চোখ খুললেই আমি আপনার নেশালো চোখে হারিয়ে যাব। নিজেকে হারিয়ে ফেলবো অতল গভীরে, যার কোনো কুলকিনারা নেই। তাই চোখ খোলা যাবে না। আনায়ার কথায় অর্ণব শব্দ করে হেসে দিল। ভালোবাসার পরশ এঁকে দিল আনায়ার বন্ধ চোখের পাতায়। আনায়া শিউরে উঠল। আরো একটি রাতে সাক্ষী হলো ওদের ভালোবাসার। সকালের স্নিগ্ধ আলোয় আলোকিত চারিপাশ, নির্মল বাতাস বইছে। আনায়ার ঘুম ভেঙে গেল। নিজেকে আবিষ্কার করলো অর্ণবের উন্মুক্ত বুকে। লজ্জায় মুড়িয়ে গেল। কোনো রকম নিজেকে ঠিকঠাক করে শাওয়ার নিতে চলে গেল। অর্ণব জেগে গেলে আবারও দুষ্টুমি শুরু করবে। আনায়া চোখ বুজে
এটা ওটা বলে ওকে লজ্জা দিবে। আনায়া বেরিয়ে দেখলো সাহেব এখনো ঘুমে বিভোর। আনায়া ওকে না দেখে সোজা নিচে চলে গেল। সকালে ব্রেকফাস্ট বানিয়ে অর্ণবের জন্য কফি নিয়ে রুমে ঢুকলো। এখনো অর্ণব ঘুমিয়ে আছে। আনায়া হাতের কফিটা পাশের টেবিলে রেখে মৃদু স্বরে অর্ণবকে ডাকছে, তবে সাহেবের ঘুম ভাঙার নাম নেই। আনায়ার মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। আস্তে করে অর্ণবের হাত ডুবিয়ে দিল গরম কফির ভিতর। অর্ণব লাফিয়ে উঠল। অর্ণব হাতে ফু দিচ্ছে আর এদিকে আনায়া খিলখিল করে হাসে। অর্ণব হাতে ফু দেয়া বাদ দিয়ে তার মায়াবতীর হাসির দিকে তাকিয়ে আছে। ওর হাতের জ্বালা মুহূর্তের মাঝেই শীতল হয়ে গেল। আনায়া হাসি থামিয়ে অর্ণবের দিকে তাকালো। অর্ণব ওর দিকে একধানে তাকিয়ে আছে। আনায়া অর্ণবের সামনে চুটকি বাজালো। অর্ণব ঘোর থেকে বেরিয়ে এলো। আনায়া ওর সাথে কি করেছে মনে পড়তেই অর্ণব আনায়াকে ধরার প্রচেষ্টা করছে। আনায়া রুম জুড়ে দৌড়াচ্ছে। অর্ণব ওর পিছু পিছু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে আনায়া হাঁপিয়ে গেল। ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। অর্ণবও ওর পাশে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে আনায়াকে টেনে নিয়ে আসলো ওর কাছে, জড়িয়ে ধরল আনায়াকে। অর্ণব এগিয়ে আসে আনায়ার দিকে। আনায়া অর্ণবকে থামিয়ে দিল।